প্রত্যেকে হেডিং করো কেমিস্ট্রির আজকের টপিক দ্রবণ। তার সঙ্গে আমি লাস্ট পার্টে আলোচনা করব তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত। তাহলে প্রথমে একটু দ্রবণ নিয়ে ডিসকাস করা যাক। দ্রবণ কী বা এর প্রকারভেদ বা এর বৈশিষ্ট্য। দেখো, দ্রবণ বললেই ভালো করে শুনে নাও। যদি প্রথমে দ্রবণ নিয়ে আলোচনা করা শর্ট করে যাতে সলিউশন ইংলিশে বলি, দ্রবণ কাকে বলে? যে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণের যদি প্রতিটি উপাদানের গঠন ও ধর্ম একই থাকে তাহলে সেই মিশ্রণকে কী বলা হয়? দ্রবণ বলা হয়। ওকে, তাহলে কি নোট ডাউন জাস্ট এইটুকু করে নাও। দুই বা ততোধিক সমসত্ব পদার্থের মিশ্রণ, সমসত্ব পদার্থের মিশ্রণ সেটাই কি? দ্রবণ। কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং এই যে সমসত্ব পদার্থের মিশ্রণে উৎপন্ন হচ্ছে একটা মিশ্রণ, সেখানে যে উপাদান পদার্থগুলো থাকবে এদের গঠন ও ধর্মটা কী হবে? একই থাকবে। কোনো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু, আশা করি বুঝতে পারছো। চলো, এবার যদি বলা হয়, ভালো করে শুনে নাও, যে এই দ্রবণ ক প্রকার ও কী কী। দেখো, এই দ্রবণ মোটামুটি ভাগ করতে পারি তিন প্রকার। অ্যাকচুয়ালি তার আগে লিখে নাও, দ্রবণ ভাগ করার আগে এই দ্রবণ অ্যাকচুয়ালি কি? দ্রবণ মানে দ্রাব প্লাস দ্রাবক, হ্যাঁ কি না? এটা আমরা প্রত্যেকেই জানি। দ্রাবকে ইংলিশে কি বলা হয়? দ্রাবকে ইংলিশে বলা হয় সলিউট, আর দ্রাবককে কি বলা হয়? সলভেন্ট, হ্যাঁ কি না? তাহলে কোনো মিশ্রণের মধ্যে যার পরিমাণটা বেশি থাকে সেটা দ্রাবক, যার পরিমাণটা কম থাকে সেটা দ্রাবক, হ্যাঁ কি না? মিশিয়ে কি তৈরি করে? মিশিয়ে তৈরি করে সলিউশন। তাহলে সলিউশন ইজ ইকুয়াল টু সলিউট প্লাস সলভেন্ট বলতেই পারি। তাহলে যার পরিমাণটা কম সেটা দ্রাবক, যার পরিমাণটা বেশি সেটা দ্রাবক। আশা করি সমস্যা নেই, হ্যাঁ কি না? এবার তাহলে এই যে দ্রাবক আর দ্রাবক এদের কিন্তু অবস্থা অনুযায়ী ভিন্ন হতে পারে। আমাদের অবস্থা করকম? অবস্থা কিন্তু তিন রকম। কী কী? কঠিন, তরল, গ্যাস। এটা কঠিন হতে পারে, এটা তরল হতে পারে, এটা তরল হতে পারে, এটা কঠিন হতে পারে, এটা কঠিন, এটাও কঠিন, এটা তরল, এটাও তরল। এরকমভাবে বিভিন্ন রকমভাবে কিন্তু দ্রবণ প্রস্তুত করা সম্ভব, হ্যাঁ কি না? আশা করি অসুবিধা নেই। চলো, মোটামুটি যদি দ্রবণকে আমরা ভাগ করি এমনি তোমার দ্রাব্যতার উপর ভিত্তি করে, তাহলে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে সম্পৃক্ত, একটা সম্পৃক্ত দ্রবণ, আর দু নম্বর কি? অসম্পৃক্ত দ্রবণ। একটা সম্পৃক্ত দ্রবণ আর একটা কি? অসম্পৃক্ত দ্রবণ। কাকে বলি সম্পৃক্ত, কাকে বলি অসম্পৃক্ত? কেউ বলতে পারবে? কেউ বলা যাবে? কেউ বলতে পারবে সম্পৃক্ত কাকে বলে, অসম্পৃক্ত কাকে বলে? কারো কোনো আইডিয়া? দেখো, একটা বিকারে আমি সম্পৃক্ত বলতে হুম হুম কোনো নির্দিষ্ট উষ্ণতায় দ্রাবকের মধ্যে যতটা পরিমাণ ওই দ্রাব দ্রবীভূত হতে পারে। বেশ সুন্দর, একদম একদম অ্যাপ্রোপ্রিয়েট। ধরো একটা জল, জলের মধ্যে আমি চিনি অ্যাড করছি। আমি চিনি অ্যাড করলাম, চিনিটাকে দিয়ে গুলিয়ে দিলাম, চিনিটা অ্যাড করে চিনিটা গুলিয়ে দিলাম, চিনিটা এই জলে দ্রবীভূত হয়ে গেল। তাহলে একটা নির্দিষ্ট সীমা আছে যে ওর বাইরে যদি আর একটুও চিনি দিই সেটা আর গুলবে না, নিচে থিতিয়ে পড়বে। তাহলে যে সর্বোচ্চ সীমা বা কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বোচ্চ পরিমাণে যতটা দ্রবীভূত হতে পারে সেই দ্রবণকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। তাহলে কী লিখতে পারো? লিখে নাও যে সর্বোচ্চ সীমা কার? এইটুকু পয়েন্ট লিখলেই হবে। সর্বোচ্চ সীমা দ্রাবের দ্রবীভূত হওয়ার, জাস্ট এইটুকু লিখে নাও, দ্রাবের দ্রবীভূত হওয়ার। তাহলে কোনো দ্রাবের দ্রবীভূত হওয়ার সর্বোচ্চ সীমা যদি আমাদের রিচ করে যায় সেই দ্রবণটাকে কী বলি? সম্পৃক্ত দ্রবণ। আর অসম্পৃক্ত বলতে কোনটা? অসম্পৃক্ত বলতে সম্পৃক্ত হওয়ার পূর্ব অবস্থাকে অসম্পৃক্ত বলে, বুঝতে পারলে? সম্পৃক্ত হওয়ার পূর্বের অবস্থা, অর্থাৎ যখন জাস্ট এইটুকু লিখে নাও, সম্পৃক্ত হওয়ার পূর্বের অবস্থা। তাহলে সম্পৃক্তর পূর্বাবস্থা বলতে কোনটা? ধরো এখানে 100 ml জলে 10 গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে। তাহলে 10 গ্রাম চিনি দিলে সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। 10 গ্রামের জায়গায় 2 গ্রাম যদি দিই তাহলে আরও চিনি গ্রহণ করে দ্রবীভূত হতে পারে। তাহলে সম্পৃক্ত তখন হয়নি, তাহলে ওই অবস্থায় কি বলতে পারি? অসম্পৃক্ত দ্রবণ। আর একটা গুরুত্বপূর্ণ নোট ডাউন করে নাও, 3 নম্বর, দ্যাট ইজ অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত, ওকে। এই অতিপৃক্ত দ্রবণ কাকে বলে? অতিসম্পৃক্ত দ্রবণ কাকে বলে?
যে এই সম্পৃক্ত হওয়ার পরের অবস্থা, অর্থাৎ যদি 10 গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে, আমি 15 গ্রাম মেশালাম, তাহলে একটা নিচে কিছুটা পরিমাণ থিতিয়ে পড়ে থাকবে। তাহলে ওই প্রকার দ্রবণ কি, ওই প্রকার দ্রবণ তুমি যতই ওটাকে মেশানোর চেষ্টা করো কখনোই মিশবে না। হ্যাঁ, আমি নির্দিষ্ট তাপে, কিন্তু তাপ যদি বেশি দিই তাহলে তো অফকোর্স মিলে যাবে, কিন্তু তাপটা নির্দিষ্ট রাখতে হবে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কি নোট ডাউন করে নাও যে নির্দিষ্ট উষ্ণতা, প্রত্যেকটা ক্ষেত্রেই কি নির্দিষ্ট উষ্ণতা, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা পয়েন্টই করতে হবে নির্দিষ্ট উষ্ণতায়। আমরা ভালো করে জানি একটা জলে চিনি মেশাই, চিনিটা গুলছে না, তুমি বার্নারে বা কোনো গ্যাস ওভেনে বসিয়ে দাও, চিনিটা গুলে গিয়ে রসে পরিণত হবে। তাহলে সেইটা নিশ্চয়ই টেম্পারেচার বাড়লে অফকোর্স সেটা দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু তার মানে সেটা সম্পৃক্ত কি অসম্পৃক্ত কি অতিপৃক্ত কোনোটাই আমরা বলতে পারবো না। হ্যাঁ কি না বলো, বোঝা গেল কি না? আশা করি সমস্যা নেই। চলো, সাউন্ডের কিছু প্রবলেম হচ্ছে মাঝে মাঝে। ওকে, একটু দেখে নাও, যদি আর কোনো সমস্যা হয় আমাকে জানাবে, যখনই শুনতে হবে না আমাকে থামাবে, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকে নোট ডাউন করেছো? সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত, কোনো সমস্যা নেই। চলো নেক্সট, যেটা জানার দরকার, খুব গুরুত্বপূর্ণ, দ্রাব্যতা। নেক্সট খুব গুরুত্বপূর্ণ, দ্রাব্যতা। কেউ বলতে পারবে কাকে বলা হয় দ্রাব্যতা বা সলিবিলিটি? কোনো আইডিয়া আছে? নিজের ভাষায় বলো, আমি সেটাকে এক্সপ্লেন করব। বলতে পারে দ্রাব্যতা কাকে বলে? দেখো, কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে সেই সংখ্যাকে ওই দ্রাবকের ওই উষ্ণতায় দ্রাব্যতা বলে। ঠিক আছে, বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু, চলো নোট ডাউন করো। কোনো নির্দিষ্ট উষ্ণতায়, কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে, নোট ডাউন করে নাও, 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে তাকে বলতে কি অ্যাকচুয়ালি সেই সংখ্যাকে ওই দ্রাবের দ্রাব্যতা বলে। সেই সংখ্যাকে ওই দ্রাবের দ্রাব্যতা বলে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই? নোট ডাউন করতে পেরেছো? আচ্ছা রিয়া, শোনা যাচ্ছে তো এখন ঠিক আছে? শোনা যাচ্ছে তো আস্তে। ওকে, আচ্ছা, আমি মনে হয় একটু আসতে বলছি আজকে। আচ্ছা ঠিক আছে, একটু দেখে নিও। যাই হোক, তাহলে নোট ডাউন করে নাও, দ্রাব্যতা ইজ ইকুয়াল টু, নোট ডাউন করে, খুব গুরুত্বপূর্ণ, 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর, 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর ডিভাইড বাই 100 গ্রাম দ্রাবকের ভর ইন্টু 100। এই হলো দ্রাব্যতার ফর্মুলেশন। বোঝা গেছে? হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে না হয়নি? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হয়েছে না হয়নি? চল, এবার নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, নির্ভরতা বা কার উপর ডিপেন্ড করে, কি এই দ্রাব্যতা কার উপর ডিপেন্ড করে, খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করবে 1 নম্বর এ দিয়ে, উষ্ণতা। কেউ বলতে পারবে দ্রাব্যতা উষ্ণতার উপর কিভাবে নির্ভরশীল? বলা যাবে কিভাবে নির্ভরশীল? এই কে বলতে পারে? দেখো, উষ্ণতা বাড়তে থাকলে কঠিন পদার্থের দ্রাব্যতা বাড়ে, কিন্তু গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা কমে। এই দুটো পয়েন্টগুলো লিখে নাও, উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের দ্রাব্যতা বাড়ে, কিন্তু গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা কমে। ওকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দেখো, সব পদার্থেরই যে বাড়বে দ্রাব্যতা এমন কোনো মানে নেই।
কঠিন পদার্থের ক্ষেত্রে যেটা দ্রাব্যতা বাড়ছে, কিন্তু তরল গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কী হয়, দ্রাব্যতা হ্রাস পায়। হ্যাঁ কি না, মনে থাকবে? অসুবিধা নেই। চলো তাহলে এর কিন্তু ব্যতিক্রম আছে, এর ব্যতিক্রম আছে। কার ব্যতিক্রম? ভালো করে শোনো। আমরা যদি এটা চিনিকে নিই, চিনি, জলে চিনি মেশাচ্ছি, আমি এক্ষুনি এক্সাম্পল দিলাম যে জলে তুমি চিনিকে গুললে, সেই চিনিটা কিছুটা পড়ে থেকে যাচ্ছে, মানে দ্রবণটা কি, অতিপৃক্ত দ্রবণ। তাকে একটু গরম, জলটা গরম করো, তাহলে দেখবে সেটা গুলে যাচ্ছে, মানে উষ্ণতা বৃদ্ধি করলে কঠিন পদার্থের দ্রাব্যতা বাড়ে, এটা প্রমাণ পাচ্ছি। কিন্তু এমন কোনো এক্সাম্পল রয়েছে যেটা ব্যতিক্রম হিসেবে নোট ডাউন করে নেওয়া উচিত, ব্যতিক্রম মানে একটা ফ্যাক্ট হিসাবেও রাখতে পারো, যেখানে এমন কিছু কঠিন পদার্থ আছে এদের উষ্ণতা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে দ্রাব্যতা কমতে থাকে। কাদের ক্ষেত্রে এরকম হয় লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ। দ্রবণ তৈরি করার সময়, দ্রবণ তৈরি করার সময়, দ্রবণ তৈরি করার সময় যেসব কঠিনের, যেসব কঠিন পদার্থের, যেসব কঠিন পদার্থের কঠিন পদার্থের যেসব কঠিন পদার্থ দ্বারা, কঠিন পদার্থ নয়, কঠিন পদার্থ দ্বারা, দ্বারা করো, যে সমস্ত কঠিন পদার্থ দ্বারা তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, দাঁড়া ভাষাটা দেখে ঠিক আছে কিনা। দ্রবণ তৈরি করার সময় যেসব কঠিন পদার্থ দ্বারা তাপ উৎপন্ন হয়, হ্যাঁ ঠিক আছে, লিখে নাও। সেই সব পদার্থের, সেই সব পদার্থের উষ্ণতা বৃদ্ধিতে, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কি হয়, দ্রাব্যতা হ্রাস পায়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, ওকে, দ্রাব্যতা হ্রাস পায়। দেখো আমি যদি একটা চিনি বা নুনের কথা বলি, চিনি বা নুনকে যখন নিয়ে একটা দ্রবণ তৈরি করছি, তখন কি তাপ উৎপন্ন হয়? চিনিকে জলে মেশালে কি তাপ উৎপন্ন হয়? এসন্ন হয় কি হয় না? হয় না। তাই চিনিকে যদি আমি উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাহলে আমাদের বাস্তবে আমাদের ব্যবহার্য কোনো একটা জিনিসের উদাহরণ দাও, কঠিন পদার্থের, যেটাকে মিশিয়ে দ্রবণ তৈরি করলে তাপ উৎপন্ন হয়। আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি জানি, বলো দেখি। যে কলিচুন, কলিচুন একদমই কারেক্ট, কলিচুন। উদাহরণ লিখে দাও কলিচুন। এটা কিন্তু ডাব্লিউবিসিএস সহ যে কোনো পরীক্ষায় খুব ভালো প্রশ্ন, লিখে নাও কলিচুন। কোশ্চেন আসে নিচের কোন পদার্থটির, নিচের কোন কঠিন পদার্থটির উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়। কেন আমরা জানি যে উষ্ণবৃদ্ধি দ্রাব্যতা বাড়ে, কিন্তু যদি কোনো ক্ষেত্রে তাপ উৎপন্ন হয়, আমরা জানি যে জলে তুমি যদি কলিচুন মেশাও, হিট একটা তাপ উৎপন্ন হয়, সেই তাপ উৎপন্ন হচ্ছে বলে উষ্ণতা কী হয়, উষ্ণ বৃদ্ধি কী হয়, দ্রাব্যতা হ্রাস পায়। কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না, বোঝা গেছে? কোনো ডাউট থাকলে বলবে আমাকে, এই কোশ্চেনগুলো কিন্তু খুব আসে, বুঝছে? চলো তাহলে এই যে ফ্যাক্টর কী বললাম, এটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর উষ্ণতা। সেকেন্ড বি দিয়ে লিখে রাখো, নেক্সট ফ্যাক্টর হচ্ছে চাপ, প্রেসার। প্রেসার কেউ বলতে পারবে চাপের সঙ্গে দ্রাব্যতা কীভাবে নির্ভরশীল, বলা যাবে? দেখো কঠিনের ক্ষেত্রে জাস্ট লিখে নাও, কঠিনের ক্ষেত্রে, কঠিন পদার্থের ক্ষেত্রে, কঠিন পদার্থের ক্ষেত্রে ক্ষেত্রে দ্রাব্যতা চাপ নির্ভরশীল নয়। অর্থাৎ চাপ বাড়ুক ছাই কমুক কোনো যায় আসে না, চাপ নির্ভরশীল নয়। ওকে, তবে তাহলে কারা কারা নির্ভরশীল? তারা নয় তরল বা গ্যাস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে তরল গ্যাসে কী হয়, এখানে চাপ বাড়ার সঙ্গে সঙ্গে তার দ্রবণের কী হয়, কমতে থাকে। লিখে নাও তরল গ্যাসের ক্ষেত্রে, তরল গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধিতে দ্রাব্যতা কী হয়, হ্রাস পায়। ক্ষেত্রে চাপ বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়। নোট ডাউন করেছো? তাহলে এই যেগুলো কী করলাম, এগুলো হচ্ছে প্রত্যেকটা দ্রাব্যতার নির্ভরশীলতা। বলো বোঝা গেছে কি না, ইয়েস অর নো রেসপন্স করো, হ্যাঁ কি না, বোঝা গেছে তো? চলো নেক্সট হেডিং করো, সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। এই যে দ্রাব্যতা বললাম, এই যে দ্রাব্যতার ব্যাপারগুলো, এই যে প্রত্যেকটা যে কী কীভাবে দ্রাব্যতা নির্ভর করছে, এরপর তাহলে এই দ্রবণ প্রস্তুত হওয়ার পরে তার গাঢ়ত্ব কীরকম, এটা আমাদের জানার দরকার। এই গাঢ়ত্ব প্রকাশ করার জন্য আমাদের মোটামুটি 3-4 রকম পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লিখে নাও, লিখে নাও গাঢ়ত্ব প্রকাশের পদ্ধতি। নেক্সট নোট ডাউন করবে, গাঢ়ত্ব প্রকাশের পদ্ধতি, গাঢ়ত্ব
প্রকাশের পদ্ধতি। দেখো, বলতে পারবে কি কি পদ্ধতি আছে? অন্তত 4টে পদ্ধতির নাম বলো। দেখো, ফার্স্ট পদ্ধতি যেটা কোশ্চেন খুব আসে, মোলারিটি। 1 নম্বর নোট ডাউন করবে, মোলারিটি। কাকে বলে মোলারিটি? কে বলবে? প্রত্যেকেরই 11-12 অনেকেরই তোমাদের কেমিস্ট্রি ছিল, 19 এগুলো আছে। মোলারিটি কাকে বলে? দেখো, প্রত্যেকটা ফ্যাক্টর ভালো করে শুনে নাও, এগুলোতে কোশ্চেন কিন্তু প্রচুর আসে, লিখে নাও। দ্রবণের প্রতি লিটার আয়তনে, দ্রবণের প্রতি লিটার আয়তনে, দ্রবণের প্রতি লিটার আয়তনে যত গ্রাম অণু, যত গ্রাম অণু, যত গ্রাম অণু দ্রাব দ্রবীভূত থাকে, দ্রাব দ্রবীভূত থাকে, যত গ্রাম অণু দ্রাব দ্রবীভূত থাকে, সেই সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। ওই দ্রবণের মোলারিটি বলে। হয়েছে? প্রত্যেকে নোট করেছো? এরপর লিখে নাও এর একক কি। এর অ্যাকচুয়ালি কি? মোল পার লিটার। লিখে নাও এর একক কি। এর একক হচ্ছে অ্যাকচুয়ালি মোল পার লিটার। ওকে, প্রতি লিটারে যেহেতু বলেছে তাহলে পার লিটার, কোনো অসুবিধা নেই। তাহলে মোলারিটিকে কীভাবে আর কি রিপ্রেজেন্ট করতে পারি? জাস্ট লিখে নাও মোলারিটি ইজ ইকুয়াল টু দ্রবণের প্রতি লিটারে দ্রবীভূত দ্রাবের ওজন, প্রতি লিটারে দ্রবীভূত দ্রাবের ওজন ডিভাইড বাই দ্রাবের গ্রাম আণবিক ওজন, ডিভাইড বাই দ্রাবের গ্রাম আণবিক ওজন। ওকে, মনে থাকবে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। মোলারিটি ইজ ইকুয়াল টু দ্রবণের প্রতি লিটারে দ্রবীভূত দ্রাবের ওজন ডিভাইড বাই দ্রাবের গ্রাম আণবিক ওজন। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো, এটা গেল মোলারিটি। একে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল এম দ্বারা। ওকে, যেখানে ক্যাপিটাল এম দেখা মানে কি বুঝবো? এটা মোলারিটিকে বোঝাচ্ছে। কোনো অসুবিধা নেই। নেক্সট নোট ডাউন করবে মোলালিটি। 2 নম্বর নোট ডাউন করো, মোলালিটি। মোলালিটি দেখো, একে ছোট হাতের এম বা স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। কাকে বলে? ভালো করে শুনে নাও। এখানে বলেছিলাম আগেরটায় কি ছিল? প্রতি লিটারে। এখানে কি হবে? 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম অণু, যত গ্রাম অণু দ্রাব দ্রবীভূত থাকে, যত গ্রাম অণু দ্রাব দ্রবীভূত থাকে। ওকে, সেই সংখ্যাই হলো ওই দ্রবণের মোলারিটি। সেই সংখ্যাই হলো ওই দ্রবণের মোলালিটি। মনে থাকবে? হ্যাঁ কি না? তাহলে মোলারিটিকে কী দ্বারা প্রকাশ করব? নোট ডাউন করো। আচ্ছা, তার আগে লিখে নাও এর একক কি। এর একক কি হবে? আগেরটা ছিল মোল পার, কী ছিল? আগেরটা ছিল মোল পার লিটার। এখানে তাহলে কি হবে? মোল পার কেজি। কেন? প্রতি 1 কেজিতে বলেছে, হ্যাঁ কি না? চলো, লিখে নাও মোলালিটি, যাকে ছোট হাতের এম ইজ ইকুয়াল টু, নোট ডাউন করো, যে দ্রাবের ওজন ডিভাইড বাই দ্রাবের গ্রাম আণবিক ওজন, গ্রাম আণবিক ওজন ইন্টু 1000 ডিভাইডেড বাই দ্রাবকের ওজন। ওকে, মনে থাকবে? তাহলে এখানে মনে রাখার ব্যাপার কি, যে মোলারিটি কার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে? 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, যার একক কি? মোল পার কেজি। আর লাস্টে নোট ডাউন করো, মোলারিটি ইজ ইকুয়াল টু দ্রাবের ওজন ডিভাইড বাই দ্রাবের গ্রাম আণবিক ওজন ইন্টু 1000 বাই দ্রাবকের ওজন। কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? চলো নেক্সট যেটা নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ,
নর্মালিটি। নেক্সট নোট ডাউন করবে নর্মালিটি। দেখো এগুলো আমরা কম বেশি প্রত্যেকেই পড়েছি, এগুলো ভালো করে না একটু পড়ে রাখলে এগুলো খেয়াল থাকে না সহজে। নর্মালি ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। নোট ডাউন করে নাও। দ্রবণের প্রতি লিটারে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকে, যত গ্রাম তুল্যাঙ্ক, আগেরটায় কি ছিল যত সংখ্যা বা যত গ্রাম অণু, এখানে যত গ্রাম তুল্যাঙ্ক মাথায় রেখো দ্রবীভূত থাকে, তাকে ওই দ্রবণের নর্মালিটি বলে। এর একক কি? এর একক লিখে রাখো গ্রাম ইকুইভ্যালেন্ট, ইকিউভি পার লিটার। গ্রাম ইকুইভি মানে কি? গ্রাম তুল্যাঙ্ক প্রতি লিটার। বাংলা লিখলে কি লিখবে? গ্রাম তুল্যাঙ্ক প্রতি লিটার। অসুবিধা নেই। নোট ডাউন করো নর্মালিটি, যাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়, ইজ ইকুয়াল টু কী হবে? লিখে রাখো দ্রবণের প্রতি লিটারে দ্রবীভূত দ্রাবের ওজন ডিভাইডেড বাই দ্রাবের গ্রামাণবিক ওজন। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? ভালো করে দেখো। নর্মালি কাকে বললে নিশ্চয়ই বোঝা গেছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। হয়েছে না হয়নি? হয়েছে তো? চলো লাস্ট 4 নম্বরে নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, ফর্মালিটি। নোট ডাউন করো ফর্মালিটি দিয়ে কিন্তু মাঝে মাঝে কোশ্চেন আসে, এটা যথেষ্ট সহজ। দেখো ফর্মালিটি কি, অ্যাকচুয়ালি এটা এক্সপ্লেন করা একটু ডিফিকাল্ট, কেন তোমরা এতটা কেমিস্ট্রিতে অনেকের ডেপথনেস কম অনেকেরই, তাও জাস্ট লিখে রাখো যে দ্রবণের প্রতি লিটারে দ্রবীভূত গ্রাম সংকেত ওজনকে। নোট ডাউন করো দ্রবণের প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রাবের গ্রাম সংকেত ওজনকে ওই দ্রবণের ফর্মালিটি বলে। ওকে, একে কি বলা হয়? একে এফ দ্বারা প্রকাশ করা হয়। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এবার গ্রাম সংকেত ওজন বলতে কি বুঝি আমরা? দেখো যেমন ভালো করে একটা জিনিস জেনে নাও, যে যদি আমি একটা কিছু বলি, যে কি বলবো, গ্লুকোজের ফর্মুলা কি? C6H12O6, হ্যাঁ কি না? প্রত্যেকেই কম বেশি জানি। তাহলে এটা কি? এটা গ্লুকোজের কি সংকেত, হ্যাঁ কি না? এটা গ্লুকোজের সংকেত। তাহলে এখানে একটা কার্বনের কতগুলো মানে কত করে হয়? 12 করে হয়। তাহলে 6টা আছে, 6 গুণিত 12। হাইড্রোজেনের কত করে হয়? 1 করে হয়, 1 দুগুণে 12। আর অক্সিজেনের কত করে হয়? 16 করে হয়। তাহলে 6 × 16 হয় কি হয় না? এটা জানি আমরা, প্রত্যেকের আণবিক ভর জানি। কার্বনের আণবিক ভর 12, হাইড্রোজেনের আণবিক ভর কত? 1, আর অক্সিজেনের আণবিক ভর কত? 16। তাহলে 12 × 6 = 72 + 12 + 96, যোগ করে দেখো তো কত হচ্ছে? 180 হওয়া উচিত। তাহলে এর সংকেতকে যদি আমি আণবিকভাবে প্রকাশ করি 180, এটা কি সংকেত থেকে প্রাপ্ত, এটাকেই যদি আমি গ্রামে কনভার্ট করি, তাহলে 180কে লিখি যদি 180 গ্রাম, তাহলেই তাকে বলা হয় কি? গ্রাম সংকেত ওজন। কথাটা বোঝা গেল, হ্যাঁ কি না? যদি একটা বলি NaCl আমরা প্রত্যেকেই জানি Na 23 আর Cl 35.5, তাহলে কত হচ্ছে? 58.5। এদের যোগ করলে পাই। তাহলে এটা সংকেত থেকে পাচ্ছি। তাহলে সংকেত থেকে যে ওজন থেকে যে অতটা আণবিক ভর পাচ্ছি, তাকে যদি গ্রাম এককে প্রকাশ করি, তাকেই বলি গ্রাম সংকেত ওজন। বলো, বোঝাতে পারলাম? তুমি যে কোনো কিছু নাও, দিয়ে প্রত্যেকটার প্রপার আণবিক ভর দিয়ে ক্যালকুলেট করে বের করো, তার সঙ্গে যদি গ্রাম কথাটা অ্যাড করে দাও, তাহলে যেটা পাবো সেটা কি? সেটাকে বলতে পারি আমরা যে গ্রাম সংকেত ওজন। বলো বোঝা যাচ্ছে কিনা বলবে আমাকে, হ্যাঁ কি না? বোঝা গেছে?
চলো তাহলে এই মোটামুটি 4টে বিশেষ পদ্ধতি আছে, যে 4টে বিশেষ পদ্ধতি কি, যার মাধ্যমে আমরা কোনো কিছু কতটা কনসেন্ট্রেশন বা কতটা গাঢ়ত্ব আছে সেটা ক্যালকুলেট করতে পারি। হয়েছে। আর একটা এখন বর্তমানে খুব ব্যবহার করা হয়, বহুল ব্যবহৃত বাড়ছে, যেটা কি লিখে রাখো স্টার দিয়ে, পিপিএম। পিপিএম একক। কেউ পিপিএম এর ফুল ফর্ম বলতে পারবে? শুনলে খুশি হব। পার্টস পার মিনিট, পার্টস পার ঠিক বলছিলে? মিনিট না না না, এখানে মিনিট কি করে আসবে? পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন, পিপিএম। তাহলে 1 মিলিয়ন মানে কত? 10 লক্ষ। তাহলে বলতে পারি যে দ্রবণের, নোট ডাউন করে নাও, দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে, দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে, এই 10 লক্ষ ভাগটা কি হতে পারে? এটা আয়তনও হতে পারে, এটার ওজনও হতে পারে, এটা আমাদের জানার ব্যাপার নয়। আয়তনও হতে পারে, ওজনও হতে পারে। 10 লক্ষ ভাগে যত ভাগ ওজনের, দ্রব্য থাকে, সেই সংখ্যাকেই বলা হয় পিপিএম। ওকে, সেই সংখ্যা কী বলা হয়? পিপিএম। তাহলে লিখে নাও, পিপিএম ইজ ইকুয়াল টু দ্রাবের ওজন ডিভাইড বাই কি? দ্রবণের ওজন বা আয়তন, ওজনও হতে পারে, আয়তনও হতে পারে। ওকে, ইন্টু 10 লক্ষ বলতে কত? 10⁶। মনে থাকবে? এই হচ্ছে পিপিএম। তাহলে দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে, 10 লক্ষ বলতে 1 মিলিয়ন, 10 লক্ষ ভাগে যত ভাগ ওজনের দ্রব্য থাকে তাকেই তাহলে কী বলা হয়? পিপিএম বা পার্টস পার মিলিয়ন। কোনো অসুবিধা বা কোনো ডাউট থাকলে বলো আমাকে, কোনো অসুবিধা হলে বলো। বোঝা যাচ্ছে? দেখো, নীলায়নকে বলি, তোমরা জাস্ট আগের বছর এটা কিন্তু পড়েছো, হ্যাঁ কি না? এখনও তোমাদের সিলেবাসে কিন্তু এই পিপিএমের ব্যাপারগুলো আছে, বুঝতে পারলে? একটু পাশের বইগুলো রেখো, এখানে কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য। তোমাদের দ্রবণ চ্যাপ্টারও আছে, যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে জেনারেল সায়েন্সের একটু ডেপথলি পড়ে রাখা দরকার, যেরকম কোশ্চেন আসতে পারে বিভিন্নভাবে। হচ্ছে না হয়নি? হয়েছে প্রত্যেকের? চলো নেক্সট আমাদের নোট ডাউন করবে যে দ্রবণের প্রকারভেদ। নেক্সট হেডিং করো, দ্রবণের প্রকারভেদ। দেখো, নেক্সট হেডিং করবে দ্রবণের প্রকারভেদ। দেখো, তোমার মনে হতে পারে দ্রবণের তো প্রকারভেদ করলাম, সেটা কিসের ভিত্তিতে? সেটা দ্রাব্যতার ভিত্তিতে। এখানে কি করব? এখানে কণাদের সাইজের ভিত্তিতে। লিখে নাও, দ্রবণের প্রকারভেদ। দ্রবণের প্রকারভেদ দেখো কিসের ভিত্তিতে? লিখে নাও যে কণার ব্যাসের ভিত্তিতে বা আকারের ভিত্তিতে বললেও অসুবিধা নেই। ভিত্তিতে কটা ভাগে ভাগ করা যায় বলতে পারবে? কটা ভাগে ভাগ করা যায়? ভাগ করা যায় 3 ভাগে। 3 ভাগ, একদমই তাই। 3টে ভাগে ছোটো ছোটো নোট ডাউন করে নাও। ফার্স্ট, প্রকৃত দ্রবণ। সেকেন্ড, কলয়েড। আর 3 নম্বর কি? 3 নম্বর বলতে পারি প্রলম্বন। এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি, হ্যাঁ কি না? এবার ভালো করে শোনো, কলয়েডটাকে গুরুত্ব দেবো, কারণ এর ব্যাস হবে, ভালো করে শোনো, এর ব্যাস হবে, এই কণাগুলির ব্যাস হবে 10⁻⁷ থেকে 10⁻⁵ সেমির মধ্যে। মনে থাকবে? প্রকৃত দ্রবণের কত হবে? প্রকৃত দ্রবণের হবে 10⁻⁸ কি কম। ওকে, আর এর কি হবে? এটা -7ও বলতে পারো, কোনো অসুবিধা নেই। এর 10⁻⁵ বেশি। বোঝা গেছে? তাহলে যদি কারোর ব্যাস এর মধ্যে হয় -7 থেকে -8, তাহলে সেটা কলয়েড। -8 থেকে কম হয়ে গেলে সেটা হচ্ছে প্রকৃত দ্রবণ। আর 5 থেকে বেশি হলে সেটা কি? বেশি হলে সেটা প্রলম্বন। তাহলে যদি ক্রম বলতে পারি, ক্রম বলতে যে সাইজের ক্রম, তাহলে সব থেকে বড় সাইজ কার হবে? সব থেকে বড় সাইজ হবে প্রলম্বন, তারপরে কলয়েড, তারপরে কি? তারপরে প্রকৃত দ্রবণ, হ্যাঁ কি না? এতক্ষণ আমরা যে আলোচনা যেগুলো করছিলাম, যে দ্রবণ টবণ ব্যাপারগুলো নিয়ে, সেগুলো কাকে নিয়ে আলোচনা করছিলাম? প্রকৃত দ্রবণকে নিয়ে, হ্যাঁ কি না? যার কণার সাইজ 10⁻⁸ থেকে অনেকটাই কম। বলো, বোঝা গেছে? হ্যাঁ কি না? অসুবিধা নেই কিছু? চলো নেক্সট আমার যেটা জানার দরকার, যেটা পয়েন্ট হেডিং করো, কলয়েড।
দেখো নেক্সট হেডিং করবে কলোয়েডীয় দ্রবণ বা কলয়েড। দেখো কলয়েড থেকে প্রচুর কোশ্চেন আসে, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো যারা আমাকে জিএনএম এর ব্যাচে পড়ছো সেখানেও কিন্তু জিএনএম এর ক্ষেত্রেও এই কলয়েড পার্টটা গুরুত্বপূর্ণ। এরা তোমরা এখানে হয়ে যাচ্ছে মানে ওখানে আমি করাবো, কিন্তু সেখানে অনেকটা ইজি লাগবে বা একই ইনফরমেশন দেওয়ার থাকবে। দেখো যেমন দ্রবণ ইজ ইকুয়াল টু, ভালো করে শোনো, দ্রবণ ইজ ইকুয়াল টু কী লিখতাম আমরা? দ্রাব প্লাস দ্রাবক। কার পরিমাণ বেশি? কার পরিমাণটা বেশি থাকে? দ্রাবকের পরিমাণ বেশি, এর পরিমাণ দ্রাবের পরিমাণ কম। তাহলে কলয়েড ইজ ইকুয়াল টু কী লেখা হয়? কলয়েড ইজ ইকুয়াল টু লেখা হয় বিস্তৃত দশা, বিস্তৃত দশা প্লাস বিস্তার মাধ্যম, বিস্তৃত দশা প্লাস বিস্তার মাধ্যম। ওকে, তাহলে বিস্তৃত দশা কাকে বলে? যে উপাদানটির পরিমাণ কম, যেটা বিস্তার মাধ্যমের মধ্যে বিস্তৃত হিসেবে থাকে, বা যার উপাদানটা বেশি, যেটা বিস্তার মাধ্যম। লিখে রাখো কম, লিখে রাখো বেশি। তাহলে যেটাই দ্রবণের ক্ষেত্রে দ্রাবক সেটা কলয়েডের ক্ষেত্রে কি বিস্তার মাধ্যম, যেটা দ্রবণের ক্ষেত্রে দ্রাবক সেটা কলয়েডের ক্ষেত্রে বিস্তৃত দশা। হ্যাঁ কি না বলো, এটা বোঝা গেল কি না? এটুকু বুঝতে পারলে কি না বলো? বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ কি না? কোনো সমস্যা নেই। এরপরে দেখো, এরপরে যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেটা প্রচুর পরীক্ষা এমসিকিউ হিসাবে আসে, যে বিভিন্ন প্রকার আমাদের এই যে বিস্তার মাধ্যম, এর প্রকৃতি বিভিন্ন হতে পারে। প্রকৃতি ইন দ্যাট সেন্স কঠিন, তরল, গ্যাস, 3 রকম প্রকৃতি হতে পারে বিস্তার মাধ্যম বা বিস্তৃত দশার। এর প্রকৃতি অনুসারে প্রত্যেকটা উদাহরণ কী কী হবে এগুলো কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ হয়েছে। চলো তাহলে উদাহরণগুলো পরপর করা যাক। দেখো তাহলে একটা তোমরা এরকম বানিয়ে নাও, একটা কলাম টাইপের বানিয়ে নাও। কীরকমভাবে? এখানে লেখো যে বিস্তৃত দশা, বিস্তৃত দশা, তারপর নোট ডাউন করে লিখবে যে বিস্তার মাধ্যম, বিস্তার মাধ্যম, তারপর নোট ডাউন করে লিখবে যে বিশেষ নাম, বা নাম বলে লেখো নাম, আর তারপর লিখবে হচ্ছে উদাহরণ। ওকে, এইভাবে তোমরা একটু প্রত্যেকে ছক বানিয়ে নাও, তাহলে সুবিধা হবে। লিখেছে এইভাবে, স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোনো সমস্যা নেই। ফার্স্ট 1 নম্বর, যখন বিস্তৃত দশা তরল, দশা তরল, মাধ্যম গ্যাস। ওকে, তাহলে কার পরিমাণ বেশি? গ্যাসের পরিমাণ বেশি, তার মধ্যে তরল ছিটিয়ে রয়েছে বা তরল বিস্তৃত রয়েছে। তার উদাহরণ কি হবে? তার উদাহরণ হবে তরল এরোসল। একে বলা হয় তরল এরোসল। ওকে, যার উদাহরণ কি? যার উদাহরণ কেউ বলতে পারবে? কি উদাহরণ রিয়া বলা উচিত? কি উদাহরণ? কি বুঝলাম না। কুয়াশা, মেঘ, মেঘ কুয়াশা, একদমই তাই। তাহলে মেঘ কুয়াশা কি? গোটা বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলটা কি গ্যাস, তার উপরে জলীয় বাষ্প যদি এরকমভাবে থাকে তাহলে সেটা মেঘ বা কুয়াশা সৃষ্টি করে। হ্যাঁ কি না? চলো নেক্সট 2 নম্বর, বিস্তৃত। ইমালশনটায় পরে আসছি আমি, তারপর ইমালশন আলোচনা করব। ইমালশনটা এক্ষুনি পরে আসছি। ইমালশনে কি হয়? ইমালশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি একটু পরে আসবো। ইমালশনে কি হয়? তরল তরল উভয় থাকে, তখন ইমালশন বলা হয়। আর এরো বলতে, এরো কথাটা আসছে যখন এয়ার থেকে। এয়ার কোথায়? যখন মাধ্যম হিসাবে গ্যাস থাকবে। কথা বুঝতে পারলে? হ্যাঁ কি না? ইমালশন মানে তরল প্লাস তরল। আমি একটু পরেই থার্ড এক্সাম্পল নিয়ে আসছি। দেখো, বিস্তৃত দশা তরল, বিস্তার মাধ্যম কঠিন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় জেল। আমরা চুলে জেল ইউজ করি, আমরা যে কোনো জায়গায় জেল টাইপের ইউজ করি। তার এক্সাম্পল কী হতে পারে? জেলি বা বিভিন্ন ক্রিম বলতেই পারি। জেলি বা বিভিন্ন ক্রিম টাইপের, সেগুলো কি প্রত্যেকটা ফর্ম, মানে বিভিন্ন হচ্ছে ক্রিম ইউজ করতে পারি, বিভিন্ন সেভিং লোশন ইউজ করতে পারি, সেগুলো প্রত্যেকটা কি জেলের মধ্যে পড়ে। হ্যাঁ কি না? 3 নম্বর নোট ডাউন করবে, উভয়ই তরল, বিস্তৃত দশাও তরল, বিস্তার মাধ্যমও তরল। তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইমালশন। তাকে বলা হয় ইমালশন। ইমালশনের এক্সাম্পল কি হবে? ইমালশনের এক্সাম্পল কি? দুধ, 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 কড লিভার অয়েল, বিভিন্ন, এগুলো প্রত্যেকটা কি ইমালশনের উদাহরণ। আমি ইমালশনটাকে পরে পয়েন্ট আউট করে আলাদা করে লেখাবো ইমালশনের ভাগ। হচ্ছে, চলো নেক্সট 4 নম্বর, কঠিন
বিস্তৃত দশা আর মাধ্যম হচ্ছে গ্যাস। কি হবে দেখো, যখন গ্যাসের সঙ্গে তরল ছিল, তরল এরোসল, তাহলে গ্যাসের সঙ্গে কঠিন হলে কি হবে? কঠিন এরোসল। কঠিন এরোসল। এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হচ্ছে ধোঁয়া। 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 দেখো ধোঁয়ার মধ্যে কি হয়, গ্যাসে হচ্ছে কার্বন গুঁড়ো হিসাবে, কঠিন হিসাবে রয়েছে, হ্যাঁ কি না? চলো 5 নম্বর নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, যে কঠিন হিসাবে রয়েছে বিস্তৃত দশা, আর বিস্তার মাধ্যম হচ্ছে তরল। তাকে কি বলা হয়? তরলের মধ্যে কঠিন, তাকে কি বলি আমরা? তাকে বলি সল। সল। সলের এক্সাম্পল কি? সলের এক্সাম্পল হচ্ছে দই। এছাড়া গোল্ড সল, অনেক কিছু হতে পারে, দইটা ভালো এক্সাম্পল। রং কি হবে? বলো বলো, শুনতে পেলাম? রং কি হবে? বুঝতে পারলাম না, শুনতে পাচ্ছি না, এত স্পিডে বললে কি করে হবে? ওকে, বলছি স্যার তাহলে রঙের নাম। রঙের নাম বলতে বুঝলাম না, শুনতে, রঙের নাম বলতে রং, রং যেটা বলছো, রং অবশ্যই হবে, রং হবে, কারণ রঙের তরলের মধ্যে কঠিন মেশানো থাকে, হ্যাঁ হবে, হবে। আমি সলের ব্যাপারে যখন সল নিয়ে যখন ডিটেলসে বলবো, তখন সলের এক্সাম্পলে বলবো, হ্যাঁ আছে, হবে। নেক্সট নোট ডাউন করো। দইটাকে তাহলে জেল নয়? দইটাকে তরল কঠিন বলা যেতে পারে, তাহলে হ্যাঁ, দই জেলের মধ্যেও এ করতে পারি, কারণ জেলে ওখানে কঠিন তরল বা তরল কঠিন, ওটা ঘনত্বের ওপর ডিপেন্ড করে। দেখো ওখানে তরল কঠিন, কঠিন তরল, হ্যাঁ কি না? এই তরল প্লাস কঠিন মিলে যে কলয়েড গঠন করে সেটা হচ্ছে তোমার দই। এবার এটা ঘনত্বের ওপর ডিপেন্ড করবে যে আমি কার পার্সেন্টটা বেশি বলবো। যদি তরলের পার্সেন্ট বেশি বলি সেটা সল, যদি কঠিনের পার্সেন্ট বেশি বলি সেটা জেল। কথাটা বোঝা গেছে, হ্যাঁ কি না? তাহলে সল আর জেলের মধ্যে কিন্তু একটা খুব সুসামঞ্জস্য রয়েছে, যার পরিমাণটা বেশি সেই দিকে মুভ করবে। এবার দইটার ক্ষেত্রে অনেক বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু সল হিসাবেও বলা হয়। ওকে, কোনো অসুবিধা নেই? বলো আমায়, কোনো ডাউট থাকলে বা কোনো প্রশ্ন থাকলে বলো। দেখো এই জেলের এই সল যদি বলি, এই সল কঠিন আর তরল, এর আর কি এক্সাম্পল হবে বলা যায়? বিভিন্ন নামে, সালফার সল, গোল্ড সল, সালফার সল। এই দইটাকে স্টার দিয়ে রাখো। এই যে পনির বা দই না, এটা অনেক সময় জেলির মধ্যেও কিন্তু আমরা বলে থাকি, দই বা পনির, এটা কিন্তু তোমার জেলের মধ্যে আমরা বলে থাকি, বুঝতে পারলে? চলো 6 নম্বর নোট ডাউন করবে, কঠিন কঠিন, উভয়ই কঠিন, কি হবে? তাই কি বলা হয় বলো আগে? উভয় কঠিন হলে কি বলা হয়? কঠিন সল। উদাহরণ কি হবে? কঠিন সলের এক্সাম্পল কি? ধাতু, সংকর ধাতু, রঙিন কাঁচ, রুবি কাঁচ যেগুলো হয়, রঙিন কাঁচ, প্রত্যেকটা হচ্ছে কঠিন সল, হ্যাঁ কি না? চলো নেক্সট 7 নম্বর, গ্যাস আর কঠিন, কি বলা হবে? কঠিনের মধ্যে গ্যাস, কি বলা হয়? একে বলা হয় কঠিন ফোম। এক্সাম্পল কি? কঠিন ফোমের এক্সাম্পল কি বলো শুনতে? ঝামা পাথর, রবার। কেক কে বললে? একটু এক্সপ্লেন করো, কেক কেন বললে? আমি তো বুঝতে পারলাম, কেক কেন বলছো? আমাদের যে কোনো খাবারের মধ্যেই, ভালো করে শোনো, যে কোনো খাদ্যদ্রব্য, যে কোনো জিনিস, তার মধ্যে কিন্তু কঠিনের মধ্যে গ্যাসীয় বা কঠিনের মধ্যে তরল অংশ বর্তমান থাকে, হ্যাঁ কি না? যে কোনো খাবারের কথা বলো, কোনো খাবারের মধ্যে কি কঠিনের মধ্যে থাকে না? একটা মুড়ি আমরা প্রত্যেকে খাই, মুড়ি কঠিন নয়? কঠিনের মধ্যে কি নেই? কোনো খইয়ের মধ্যে থাকে না? কোনো পপকর্নের মধ্যে এয়ারের পার্ট থাকে না? থাকে। তার মানে সেগুলো কি প্রত্যেকটা আমরা কঠিন ফর্ম বলতে পারি না। যে কোনো খাদ্যদ্রব্য এইভাবে এগুলোকে অ্যাভয়েড করা উচিত, যেগুলোকে ম্যানুফ্যাকচার করা হয়, এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করা উচিত। ওকে, চলো লাস্ট পার্ট নোট ডাউন করবে, যে কী যেন ছিল, কী বাকি থাকলো যেন, হ্যাঁ, গ্যাস, তরল, এর এক্সাম্পল কী হবে? এর এক্সাম্পল সহজ, যেটাকে বলি আমরা ফোম বলতে বিভিন্ন ফেনা, যে কোনো জিনিস থেকে উৎপন্ন ফেনা কি, সেটা হচ্ছে তরল বিস্তার মাধ্যম, আর বিস্তৃত দশা কি? বিস্তৃত দশা গ্যাস। এর এক্সাম্পল ফোমের এক্সাম্পল আমরা জানি যে কোনো সাবানের ফেনা বলো, যে কোনো কিছু করতে পারে। হয়েছে, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে। বোঝা গেছে? এরপরে আজকে লাস্ট টপিক, এই যে এতগুলো যেটা বললাম, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমার মতে সেটা হচ্ছে ইমালশন।
প্রত্যেকে হেডিং করো নেক্সট ইমালসন বলে, নেক্সট হেডিং করো ইমালসন। ইমালসন কাকে বলে? ইমালসন আমি বললাম যে কলয়েডীয় দ্রবণে বিস্তৃত দশা ও বিস্তর মাধ্যম যদি উভয়ই তরল হয় তখন তাকে ইমালসন বলা হয়। এই ইমালসন ক প্রকার হয় বলতে পারবে? ইমালসন দু প্রকার। কি কি? একটা নোট ডাউন করবে, জলে তেল জাতীয়, জলে তেল, আর একটা হচ্ছে তেলে জল। একটা জলে তেল আর একটা তেলে জল। ব্যাপারটা কি? কাকে বলি জলে তেল, কাকে বলি তেলে জল? ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। যদি যদি জলে তেল বলতে যেখানে জল প্লাস তেল তো হবেই, এটাও জল প্লাস তেল, এটাও তেল প্লাস জল, তাহলে ব্যাপারটা দুটো পার্থক্য কী? এখানে জলটা হচ্ছে বেশি তাই জলের মধ্যে তেল বলছি, আর তেলটা হচ্ছে কম, এখানে তেলটা বেশি জলটা কম। এবার বলো কম বেশি মানে কি? জল বেশি মানে জলটা কি হবে? বিস্তার মাধ্যম, আর তেলটা কম মানে তেলটা কি? বিস্তৃত দশা। হ্যাঁ কি না? বোঝা গেছে? কোনো ডাউট থাকলে বলবে। এর এক্সাম্পল কি হবে? এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে দুধ। মনে থাকবে, দুধের মধ্যে জলের পরিমাণ বেশি, সূক্ষ্ম কণা হিসাবে বিভিন্ন চর্বি বা তেল জাতীয় পদার্থ বর্তমান, তাই এটাকে জলে তেল জাতীয় ইমালসন বলা হয়। কোনো অসুবিধা নেই। আর তেলে জলের এক্সাম্পল কি? যার তেলের পার্সেন্ট বেশি, জলের পার্সেন্ট বল কি হবে? মাখন বা বাটার, বাটার বা মাখন, ঘি। এগুলোয় কি হয়? এগুলোয় তোমার তেলের পরিমাণ বেশি থাকে, জলের পরিমাণ কম থাকে। বলো কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে জানাও। বোঝা গেছে? জলে তেলের এক্সাম্পলটা স্যার কি বললেন? জলে তেলের এক্সাম্পল দুধ। দুধের মধ্যে জলের পরিমাণ বেশি, সেখানে সূক্ষ্ম চর্বির কণা বর্তমান। বোঝা গেছে? দেখো তাহলে মোটামুটি তাহলে আজকে এতটাই থাক। আগামী সপ্তাহের ক্লাসে আমি এর পর থেকে সেখানে কলয়েডের কিছু বৈশিষ্ট্য, তার সঙ্গে কিছু বিশেষ পয়েন্টের পরে আমি আলোচনা করব হচ্ছে বিভিন্ন যে মেশানো কোনো মিশ্রণকে কিভাবে পৃথক করা দরকার, বা পৃথক করার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করতে হয়। তারপরে স্টার্ট করব তড়িৎ বিশ্লেষণ। ওকে, আর একটা ক্লাস হলে এই টপিকটা শেষ হবে। ঠিক আছে? দেখো প্রচুর ইনফরমেশান আছে, একটু ভালো করে পড়ে নিও, খুব কঠিন কিছু নয় কিন্তু। বুঝতে পারলে? চলো তাহলে আজকে এতটাই।